কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ঘুরে আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক রহস্যময় গ্রামে, যেই গ্রামের সাথে মহাভারতের কাহিনী বিশেষভাবে জড়িয়ে রয়েছে। আজ আমরা দেখে নেব তারাপীঠের পাশে বীরচন্দ্রপুর গ্রামের কিছু জায়গা, যেই জায়গাগুলো হয়তো আপনারা তারাপীঠ ঘুরতে এসে দেখেছেন, কিন্তু এই জায়গার ইতিহাস সম্বন্ধে অজানা অধুরা। আপনারা যারা তারাপীঠ ঘুরতে আসছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবেন, আর সাথে করে এই ভিডিওর মাধ্যমে এই জায়গা সম্বন্ধে ইতিহাসটাও জেনে নেবেন। সবার প্রথমে বলে রাখি, এই বীরচন্দ্রপুর গ্রামে আসবেন কিভাবে। ঘুরতে যাওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যাতায়াত ব্যবস্থা হলো রেলপথ। এই জায়গায় আসার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রয়েছে রামপুরহাট। হাওড়া শিয়ালদা থেকে অনেক ট্রেন রয়েছে এই রামপুরহাটে আসার জন্য। সেই সকল ট্রেনের ডিটেলস আমি আমার স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিলাম এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে একবার দেখে নিতে পারেন। রামপুরহাট স্টেশন থেকে বীরচন্দ্রপুর গ্রামের দূরত্ব মাত্র 20 কিলোমিটার, আর তারাপীঠের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। বীরচন্দ্রপুর গ্রামে যেতে হলে আপনাকে তারাপীঠের ওপর দিয়েই যেতে হবে। স্টেশনের বাইরে এই জায়গা থেকে তারাপীঠে যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন। অটোতে ভাড়া নেবে 40 টাকা জনপ্রতি। রামপুরহাট স্টেশন থেকে সাধারণত বীরচন্দ্রপুর গ্রামে যাওয়ার জন্য অটো পাওয়া যায় না, তবে রিকোয়েস্ট করলে এরা অনেক সময় সাইট সিন করিয়ে দেয়। তবে আমার মতে আপনারা তারাপীঠ এসে তারাপীঠ থেকে টোটো করে ঘুরে নিতে পারেন। তারাপীঠ মন্দির সংলগ্ন এই জায়গাটা থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। বীরচন্দ্রপুর যাওয়ার জন্য ভাড়া পড়ে 30 টাকা জনপ্রতি, তবে আপনারা চাইলে টোটো বা অটো রিজার্ভ করে পুরো বীরচন্দ্রপুর গ্রামটা ঘুরে নিতে পারেন। তারাপীঠ থেকে বীরচন্দ্রপুরের দূরত্ব মাত্র 10 কিলোমিটার, মানে বলতেই পারেন রামপুরহাট স্টেশন এবং বীরচন্দ্রপুর গ্রামের মাঝে রয়েছে এই তারাপীঠ। আমরা এখন এগিয়ে চলেছি বীরচন্দ্রপুর গ্রামের দিকে। চলে এসেছি বীরচন্দ্রপুর গ্রামে, আর এখানেই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির অর্থাৎ ঠাকুর জগন্নাথ দেবের যে মন্দির পুরীতে রয়েছে, ঠিক সেই আদলেই তৈরি করা হয়েছে বীরচন্দ্রপুর এই মন্দিরটি। সামনেই রয়েছে সিংহদুয়ার। মন্দিরের যে মূল গেট, এর সামনে দুই দিকে দুটো সিংহের বিগ্রহ রয়েছে। আমি বাইরের থেকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতোই এই মন্দিরের মাথায়ও কিন্তু প্রতিনিয়ত একটা পতাকা উড়ছে। মন্দির নগরী দেখাতে নিয়ে এসেছি এই বীরচন্দ্রপুর গ্রামে। এই জগন্নাথ মন্দির নিয়েও কিন্তু একটা বিশেষ ইতিহাস রয়েছে। নিত্যানন্দ মহাপ্রভুর মা পদ্মাবতী বয়সকালে যখন পুরী দর্শন মানে জগন্নাথ দর্শনের আগ্রহ প্রকাশ করে, তখন নিত্যানন্দ মহাপ্রভু তার নয়ন দিয়ে জগন্নাথ দর্শন করিয়েছিলেন। এটাই হলো সেই জগন্নাথ দেবের মন্দির। এটা এখানকার লোকেদের মতানুবাদ। ঠাকুর জগন্নাথ দেবের মন্দির বীরচন্দ্রপুর গ্রাম অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। এই মন্দির, এই দিকে দেখুন একটা ছোট মন্দিরও রয়েছে, এটা হলো মূল মন্দির। দেখুন, এই মন্দিরের গায়ে অনেক ছোট ছোট মূর্তি রয়েছে, যাদের পেছনে বিশেষ পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে। মূল মন্দিরের ভেতরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার একটা বিশেষ বিগ্রহ রয়েছে। এখানকার লোকেদের মতে এই মূল মন্দির আগে অনেক ছোট ছিল। এখানকার যে মহারাজ অনন্ত শরণ দাস, উনি বড় করে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি 7 বছর আগেই বানানো হয়েছে, এত বড় করে। ওড়িশা থেকে মিস্ত্রি নিয়ে এসে ঠিক পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই জগন্নাথ মন্দিরের গায়ে অসংখ্য স্থাপত্যশৈলীর ছাপ রয়েছে, যেগুলো আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নিত্যানন্দ মহাপ্রভু নিতাই সারাখেলার 2 কন্যাকে বিয়ে করেছিলেন। একজন ছিলেন বসুধা আর অপরজন ছিল জাহ্নবা দেবী।
তার প্রথম পক্ষে স্ত্রী বসুধার একটা কন্যা ছিল যার নাম ছিল গঙ্গা, এবং দ্বিতীয় পক্ষে স্ত্রী জাহ্নবা দেবীর ছিল একটা পুত্র সন্তান যার নাম ছিল বীরচন্দ্র গোস্বামী বা বীরভদ্র, এবং এই বীরচন্দ্র গোস্বামী বা বীরভদ্রের নাম অনুসারে এই গ্রামের নাম রাখা হয় বীরচন্দ্র গ্রাম। এই রাস্তা ধরে সোজা গেলে আমরা দেখতে পাব বাঁকারায় মন্দির। বাঁকারায়ের মন্দিরে ঢুকছি। দেখুন, এই মন্দিরটি হল বাঁকারায়ের মন্দির। জগন্নাথ মন্দিরের একদম পাশেই রয়েছে এই বাঁকারায়ের মন্দির। শোনা যায় এই বীরচন্দ্রপুর গ্রামে যতগুলো মন্দির রয়েছে এর বেশিরভাগগুলোই নাকি প্রায় 500 বছরেরও পুরানো মন্দির। মন্দিরের দেওয়ালে নিত্যানন্দ দেবতার নানা লীলা চিত্রিত আছে এবং তার পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের নানান কাহিনী বর্ণিত আছে। শুধু মন্দিরের দেওয়ালেই নয়, মন্দিরের প্রতিটা পিলারে ভগবানের নানান লীলা, নানান অবতার বিগ্রহ চিত্রিত আছে। বাঁকারায় শব্দটির অর্থ একটু বলে রাখি আপনাদের। বাঁকা শব্দের অর্থ হল শ্রীকৃষ্ণ এবং রায় শব্দের অর্থ হল রাধিকা। মানে এই মন্দিরের ভেতরে মেন ঠাকুরের যে বিগ্রহটা রয়েছে সেটা কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ। বাঁকারায়ের আসল নাম হল বঙ্কিমা রায়। এই বাঁকারায় মন্দিরটি খুঁজে পেয়েছিলেন ভগবান নিত্যানন্দ নিজেই এক চক্রে যমুনা নদীর মধ্যে। খুঁজে পাওয়ার পর দেবতা তখন একটা মন্দিরে স্থাপন করেছিলেন, যা এখন জাহ্নকুণ্ডের মধ্যে নিমজ্জিত। নিত্যানন্দ অন্তর্ধানের সময় এই দেবতার মধ্যে মিশে গিয়েছিলেন বলে মনে করা হয়। বঙ্কিমা রায়ের বর্তমান মন্দিরটিও অনেক পুরাতন। এই মন্দিরের ভেতরে বীরচন্দ্র গোস্বামীর একটা ছোট সমাধিও রয়েছে। জগন্নাথ দেবের মন্দির এবং বাঁকারায়ের মন্দির দেখে আমরা চলে এসেছিলাম এক চক্রে। গেটের ওপরে বড় বড় করে লেখা রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান তোরণ। দর্শক মহলে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে রাখি। এখানকার বেশিরভাগ মন্দিরই কিন্তু দুপুর 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত বন্ধ থাকে। তাই আপনারা যখন আসবেন একটু সময়টা মাথায় রেখে এই সকল জায়গাগুলোতে আসবেন। এই দিকে রয়েছে অতিথি ভবন, আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। এটাই হলো ইস্কন একচক্র মন্দির। এই সব অটো টোটোগুলো তারাপীঠ থেকে আসে এই সমস্ত সাইট সিন করানোর জন্য। আর এটাই হলো মূল ইস্কন একচক্র মন্দির। এই দিকে প্রসাদের কুপন রয়েছে, কেউ চাইলে প্রসাদের কুপন এখান থেকে কেটে নিতে পারেন। মায়াপুরে যেমন আমরা চন্দ্রদয়া মন্দির দেখে এসেছি, ঠিক তেমনি এখানেও যে মূল মন্দিরটি রয়েছে তার নাম রাখা হয়েছে শ্রী একচক্রা চন্দ্রদয়া মন্দির। এই একচক্র মন্দিরের ভেতরে যে সকল কার্যক্রম হয়ে থাকে তারই সময় সারণী এখানে লেখা রয়েছে। আমি আমার স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিলাম, চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। একচক্রা মূল মন্দিরের সামনেই রয়েছে একটা বুক স্টল। আপনারা চাইলে এখান থেকে প্রয়োজনীয় বইপত্র কিনে নিতে পারেন। এটাই হলো মূল একচক্র মন্দির। মন্দিরটা বাইরের থেকে দেখুন, জাস্ট কত সুন্দর দেখতে লাগছে। বীরচন্দ্রপুরের এই একচক্রধাম গর্ভবাস নামে বিশেষ বিখ্যাত। তারাপীঠ মন্দির থেকে এই একচক্রধামের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। মূল মন্দিরে প্রবেশের আগে দুই দিকে দুটো ভগবান বিষ্ণুর বিগ্রহ রয়েছে এবং ঠিক তার পেছনে দুই দিকে ভক্তরা শঙ্খ, খোল, খরতাল বাজিয়ে ভগবানকে আহ্বান করছে এইরকম একটা বিগ্রহ রয়েছে। সূর্যদেব একচক্র নামে রথে বিরাজ করেন। ঠিক তেমনি বীরচন্দ্রপুর একচক্র ধামে নিত্যানন্দ মহাপ্রভুর প্রথম শুভ অবতারণ হয় এবং প্রথম প্রকাশিত কৃতার্থ করেছে অনন্ত ভুবনকে।
মূল মন্দিরে প্রবেশের জন্য যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ভেতরে ঢোকার আগেই ওপরের দিকে তাকালে দেখতে পাবেন দুটো ময়ূরের মাঝে একটা রথের চাকা রয়েছে। এই রথের চাকার সাথে এই জায়গার নাম একচক্রধাম হওয়ার পেছনে বিশেষ কারণ লুকিয়ে রয়েছে। তবে সেই কারণটা একটু পরেই আপনাদের সামনে তুলে ধরছি। মন্দিরে ঢোকার আগে সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে এসে এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটাই বলে দেয় এই জায়গার নাম একচক্র হওয়ার কারণটা একটু বলে রাখি। একচক্র নামের উৎপত্তি পাণ্ডবদের কিংবদন্তির সাথে জড়িত। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন একজন যোদ্ধা হিসেবে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করার ব্রত ভঙ্গ করেন এবং রথের চাকা চক্র নিয়ে তার ভক্ত অর্জুনকে সাহায্য করার জন্য ছুটে আসেন এবং ভীষ্মকে হত্যা করেন, যিনি অর্জুনের সাথে যুদ্ধ করেছিলেন। তিনি কিন্তু হেরে যাননি। ভীষ্ম যখন তাকে অনেক সুন্দর প্রার্থনা করে সন্তুষ্ট করলেন, তখন কৃষ্ণ তার ক্রোধ হারিয়ে রথের চাকা চক্রটিকে একপাশে ফেলে দিলেন। চক্রটি এই ভূখণ্ডে পড়েছিল, তাই এই জায়গাটি একচক্র নাম পেয়েছে। চলুন মেন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মূল মন্দিরের ভেতরেও কিন্তু একটা বুক স্টল রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও বই কিনে নিতে পারেন। আজ থেকে প্রায় আনুমানিক 30 বছর আগে এই ইস্কন মন্দির তৈরি করা হয়েছিল। এখন বর্তমানে আমরা যে মন্দিরটিতে রয়েছি, এটা কিন্তু 2016 সালের 14ই ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছিল। আর এখানে মূল মন্দিরের ভেতরে যে বিগ্রহটা দেখতে পাচ্ছেন, তার নাম হলো রাধা বৃন্দাবন মোহন ললিতা বিশাখা গৌর নিতাই। এইভাবে এখানে দীর্ঘদিন ধরে সেবা পুজো চলছে। আর এখানে এই ইস্কন মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাবকে কেন্দ্র করে। নিত্যানন্দ মহাপ্রভু এই জায়গায় আবির্ভাব হয়েছিলেন প্রায় 550 বছর আগে। নিত্যানন্দ মহাপ্রভু এই বীরচন্দ্র গ্রামে বিভিন্ন জায়গায় লীলা করে বেরিয়েছেন। এই একচক্র ইস্কন মন্দিরের ভেতরেই দেখতে পাবেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের একটা বিগ্রহ, যিনি ছিলেন ইস্কন মন্দিরের সহপ্রতিষ্ঠাতা। বীরচন্দ্রপুরের একচক্র ধামে নির্মিত হয়েছে ওড়িশা ও কর্ণাটকের স্থাপত্যশৈলী। নির্মিত হয়েছে 3টি মন্দির, জগন্নাথ মন্দির, ইস্কন মন্দির ও গৌড়ীয় ধাম। এই 3টি মন্দির পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 12 বছর বয়সে নিত্যানন্দ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাসী তাকে নিয়ে চলে যায় দক্ষিণ ভারতে, সেখানে ছেড়ে দেওয়া হয় তাকে এবং 20 বছর বয়স পর্যন্ত নিত্যানন্দ মহাপ্রভু বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করে বেড়ায়। সবশেষে নবদ্বীপে এসে উপস্থিত হয়েছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে এসে তিনি বিভিন্ন রকম লীলাবিলাস করেছেন। আর ওই 12 বছর বয়সেই নিত্যানন্দ মহাপ্রভু এই গ্রামে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন রকম লীলা তিনি এখানে অনুষ্ঠিত করেছেন। উপনয়নের পরে তিনি গৃহত্যাগ করেছেন এবং তীর্থভ্রমণে বের হয়। প্রায় 20 বছর তিনি তীর্থভ্রমণ করেন এবং পরবর্তীকালে তিনি আবার নবদ্বীপে ফিরে আসেন এবং 1431 শতাব্দে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এবং নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান সঙ্গী। এরই মাঝে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুকে চৈতন্য মহাপ্রভুর আদেশে সংসার ধর্ম গ্রহণে বাধ্য হতে হয়। আর এই সমস্ত কাহিনী একচক্র ধামের ইস্কন মন্দিরের ভেতরে একটা মিউজিয়াম রয়েছে, সেখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। একচক্রধাম ইস্কনের মূল মন্দিরে প্রবেশের আগে সিঁড়ির পাশেই রয়েছে একটা নিত্যানন্দ প্রদর্শনী। এখানে নিত্যানন্দ মহাপ্রভু যে সকল লীলা করে বেরিয়েছেন সেই সমস্ত কিছু এখানে দেখানো হবে। আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন। বেশিরভাগ মন্দিরেই ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। ইস্কন মন্দির কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই ভিডিওটি করা হয়েছে এবং ইস্কন মন্দির কর্তৃপক্ষের সহযোগিতার জন্যই এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এরপরেই আমরা চলে এসেছিলাম নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান দেখতে। একটু বলে রাখি, মায়াপুরে আমরা দেখেছিলাম
চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর বীরভূম জেলার বীরচন্দ্রপুর গ্রামে আমরা দেখব নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। দুটো জায়গাকে একসাথে গুলিয়ে ফেলবেন না কিন্তু। এই দুই কিংবদন্তির জন্মস্থান দুই জায়গায়। বীরচন্দ্রপুর একচক্রধামে অনেক গৌরবময় দর্শনীয় স্থান ও মন্দির বিরাজ করছে এবং প্রতিটি দর্শনীয় স্থান ও মন্দিরের মাহাত্ম্য অপরিসীম। নিত্যানন্দ মহাপ্রভু বাংলা সালতানাতের একচক্রে জন্মগ্রহণ করেন। বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রয়েছে। শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু 1473 সালের 12ই জানুয়ারি আবির্ভূত হন এই পৃথিবীতে। নিতাই বাংলার গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের মধ্যে একজন প্রাথমিক ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন। নিতাই ছিলেন চৈতন্য মহাপ্রভুর বন্ধু ও শিষ্য। এদেরকে প্রায়শই গৌর নিতাই বা নিমাই নিতাই হিসেবে একসাথে উল্লেখ করা হয়। অনুগামীরা প্রায়শই নিত্যানন্দকে শ্রী নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ বা নিত্যানন্দ রাম বলে থাকেন। গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য অনুসারে নিত্যানন্দ হলেন বলরামের অবতার, চৈতন্য হলেন তাঁর চিরন্তন ভাই এবং বন্ধু। তাকে ঈশ্বরের সর্বোচ্চ ব্যক্তিত্বের সবচেয়ে করুণাময় অবতার হিসেবে বিবেচনা করা হয়। ভক্তি বেদান্ত স্বামী দ্বারা জনপ্রিয় একটি শব্দ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী লিখেছেন, নিত্যানন্দ হলেন দেবত্বের প্রাথমিক উদ্ভাসক। উপাদান নিত্যানন্দ একাই গুরুর স্বতন্ত্র কার্যের অধিকারী। নিত্যানন্দের মধ্যে কার্যটি মূর্ত। নিত্যানন্দ হলেন ভূত ভগবান। এই যে কুণ্ডটা দেখছেন, এটা হলো নিতাই কুণ্ড। নিতাই কুণ্ডের পাশে ছোট সাদা মন্দিরটি নিত্যানন্দের জন্মের সঠিক স্থান হিসেবে চিহ্নিত করে। এই মন্দিরের পাশে দুটি বটগাছ দেখতে পাচ্ছেন। শোনা যায় এগুলো নাকি নিত্যানন্দের সময় থেকেই রয়েছে। এই জায়গাটাকে নিত্যানন্দের প্রকৃত জন্মস্থান বলা হয়। নিত্যানন্দের পিতার নাম ছিল সদাই পণ্ডিত। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম বিশ্বরূপতলা, সন্ন্যাসীতলা এবং মালাতলা। এই জায়গাটার একটু বিশেষত্বটা বলে রাখি। এখানে একটা পুরানো অশ্বত্থ গাছ আছে যার নাম মালাতলা। নিত্যানন্দ যৌবনে গ্রাম ত্যাগ করার ঠিক আগে সদাই পণ্ডিত এখানে এসে এই গাছের নিচে জপ করেছিলেন। নিতাই যখন প্রস্থান করতে যাচ্ছিলেন তখন দুশ্চিন্তার কারণে পণ্ডিত তার জপ পুঁতি এখানে রেখেছিলেন। নিত্যানন্দ চলে যাওয়ার বহু বছর পর চৈতন্য মহাপ্রভু একচক্রে এসেছিলেন। কথিত আছে সেই সময় চৈতন্য এই গাছের একটি ডালে ফুলের মালা রেখেছিলেন। তাই এই কারণেই এই গাছটিকে মালাতলা বলা হতো। এরপরেই আমরা চলে এসেছিলাম গৌড়ীয় মঠ দেখতে। জগন্নাথ দেবের মন্দির এবং বাঁকা রায়ের মন্দির, মানে যে দুটো মন্দির প্রথমে দেখিয়েছি, ওগুলো কিন্তু উল্টো দিকে রয়েছে। আর একচক্র ইস্কন মন্দির থেকে শুরু করে এখনো পর্যন্ত যা যা দেখালাম বা এরপর যা দেখাবো, এগুলো কিন্তু পাশাপাশিই রয়েছে, মানে 500 মিটারের মধ্যে। এই গৌড়ীয় মঠটি 9টি চূড়াযুক্ত 160 ফুট উচ্চতা বিশিষ্ট। এই গৌড়ীয় মঠের ভেতরেও কিন্তু থাকার জায়গা রয়েছে। এই মঠটি বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং পরিবেশটাও বেশ শান্ত, স্নিগ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন। এক কথায় বলতে পারেন, যারা শহরের ভিড় ভাট্টাকে পেছনে ফেলে রেখে শান্তিতে নিরিবিলি জায়গাতে দিন কাটাতে গেলে এই জায়গাটা বেস্ট বলে আমি মনে করি। এই মঠের ভেতরে একটা বড় হলরুম রয়েছে, যার ভেতরে একটা বড় নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ রয়েছে। গৌড়ীয় মঠের পাশ দিয়ে দুই পাশে সবুজ ধানক্ষেতকে পেছনে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি পঞ্চপাণ্ডব তলা দেখতে। এই জায়গাটি নিত্যানন্দের জন্মস্থানের দক্ষিণ পূর্ব মাঠের মধ্যে 5 মিনিটের হাঁটা পথ। এর চারপাশে কেলি কদম্ব গাছ রয়েছে। কথিত আছে পাণ্ডবরা যখন বনে নির্বাসিত হয়েছিল তখন তারা তাদের মা কুন্তির সঙ্গে এখানে বসবাস করতেন। মহাভারতে এটি সেই স্থান বলেও বিশ্বাস করা হয় যেখানে অসুর বকাসুর বাস করতেন, যাকে পরবর্তীতে
ভীম দ্বারা হত্যা করা হয়েছিল। যাই হোক, সারা ভারতে এমন বেশ কয়েকটি স্থান রয়েছে যা প্রাচীন একচক্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে। এখন যেখানে যাচ্ছি এটা হলো হাঁটুগাড়া, অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভু এখানে হাঁটু গেড়ে প্রসাদ বিতরণ করেছিলেন। বাঁকারায়ের অন্তর্ধান স্থল নিত্যানন্দ মহাপ্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান। এই পবিত্র জল স্পর্শ করে ভক্তরা মানব জনম ধন্য বলে মনে করেন। কথিত আছে যে নিতাই সমস্ত পবিত্র স্থান থেকে সমস্ত পবিত্র জল এই কুণ্ডে নিয়ে এসেছিলেন, যাতে স্থানীয় বাসিন্দাদের পবিত্র স্নান করতে গঙ্গায় যাত্রা করা থেকে বাঁচতে হয়। নিত্যানন্দ মহাপ্রভু এখানে দই প্রসাদ দিয়ে চিড়াচাল বিতরণের সিদাদহি উৎসব করতেন এবং তিনি হাঁটু গেড়ে প্রসাদ গ্রহণ করতেন বলে এই জায়গার নাম হাঁটুগাড়া করা হয়েছে। এই যে পুকুরের মাঝে মন্দিরটা রয়েছে, শোনা যায় যত বৃষ্টি হোক না কেন মন্দিরের চূড়ার একটু অংশ জলের উপরে থাকে। এই জায়গা সম্পর্কে বাকি ইতিহাস এখানকার লোকাল লোকের মুখে শুনে নেব। হাই রোড ওটা বাবা বিশ্বচন্দ্রপুর। যেমন গাড়িতে পূর্বমুখ ঘুরেছে, এক চক্র ধাম নিত্যানন্দ জন্মস্থান গুপ্ত বৃন্দাবন এখন দাঁড়িয়ে আছেন। তাই নিত্যানন্দ জন্মস্থান ওই সামনের মন্দিরটা বাবা। তাই নিত্যানন্দর মা বলেছিলেন আমি বাবা গঙ্গা সাগর যাব। নিত্যানন্দকে বলেছিলেন নিত্যানন্দর মা বলেছিল বাবা আমি খালি গঙ্গা সাগর যাব, বৃদ্ধ বয়স কি করি অত দূর নিয়ে যাই, গাড়ি ঘোড়া চলে না তখনকার দিকে। তার জন্য নিত্যানন্দ প্রভু বলেছিলেন মা গো তোমাকে আমি এখানে গঙ্গা সাগরে চান করাবো। এইখানে ধ্যানে বসি যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করলেন যে আমার মা বাবা চান করবে পদ্মাবতী হারাই পণ্ডিত, আপনাদেরকে এখানে আসতে হবে। যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করে এই কুণ্ডে নিত্যানন্দ প্রভু নিয়ে চলে এলেন, দিয়ে মা বাবাকে চান করাইলো সেই হ্যাঁ সেই জায়গা বাবা। আর বাঁকা বঙ্কিম বিহারী কৃষ্ণ জগন্নাথের মন্দিরের কাছে আছে দেখবেন বাঁকা বিহারীর মন্দির। সেই কৃষ্ণ বাঁকারায় শ্রীকৃষ্ণ এখানে এসে আমাদের রূপ ধারণ করি, যেখানে মন্দির আছে বাবা জলের মাঝখানে ওখানে অন্তর্ধান হয়ে গেল, অন্তর্ধান হয়ে গেলেন। আমরা এই কজন আছি, এই কজনের মধ্যে আমরা হরাম করে হারিয়ে গেলেন। কি কথা বলছিলেন? তাহলে আমাদেরকে রূপ ধারণ করতে এসেছিলেন, মানুষের রূপ ধারণ করে আমাদের কাছে এসেছিলেন। বিহারী এখানে মানুষের রূপ ধারণ করে ওখানে মন্দির আছে, ওখানে অন্তর্ধান হয়ে গেলেন। ওখানে অন্তর্ধান হয় পর সংলগ্ন হয়ে যেয়ে ইস্কন মন্দিরের কাছে একটা নদী পেরিয়ে হবে বাবা, ওটা হলো যমুনা নদী। নদীতে নিমকাঠ হয়ে উনি ভেসে উঠেছিলেন। হ্যাঁ এখানে অন্তর্ধান হয়েছিলেন আর ওইখানে নিমকাঠ হয়ে ভেসে উঠেছিলেন। বাঁকা বঙ্কিম বিহারী জগন্নাথের মন্দিরের কাছে আছে দেখবেন কৃষ্ণ বাঁশি ধারে বসে আছেন সিংহাসনে। দর্শন না করে এখানে এক চক্র ধামে থেকে বাড়ি যেও না, আমার করতে কোনো দরকার নাই। এটাই বাবা জয় বাঁকারাই। বাঁকারাইয়ের অন্তর্ধানের জায়গা, নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা। হরে কৃষ্ণ জয় বাঁকা বঙ্কিম বিহারী রাধারানী, বাঁকা বঙ্কিম বিহারী রাধারানী।